সত্যি এখনকার দিনের বাবা মায়েদের যতই দেখছি ততই না অবাক হয়ে যাচ্ছি। সন্তান পৃথিবীতে আসা মাত্রই তারা যেন তার কাছে একটা ইনকামের পথ হয়ে যাচ্ছে। এমনভাবেই তারা সেই সদ্যজাত বাচ্চাটাকে নিয়ে এমন কিছু করছে, এমন কিছু দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, মানুষ সেগুলোকে ভালোবাসছে। বাচ্চা এবং ফুল কে না ভালোবাসে, প্রত্যেকেই তো ভালোবাসে, তাই না? সেই জায়গা থেকে তারা সেই ভিডিওগুলোতে আকর্ষণ দেখাচ্ছে এবং ভিউজটাও অনেকটা আপ হচ্ছে। আর বাবা মায়েরা সেই ভিউজের লোভে পড়ে এমন কিছু ভুল করে ফেলছে এবং সেই ভুলটার পুরোপুরি এফেক্ট কিন্তু সদ্যজাত বাচ্চাটার ওপর গিয়ে পড়ছে, যেটা কিনা আজ থেকে হয়তো 5-7 বছর আগেও এতটা ছিল না। এখন যেভাবে প্রত্যেকটা মানুষ একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা পৃথিবীতে আসা মাত্রই যে একটা বিষয় সেই বাচ্চাটাকে নিয়ে করছে না, সত্যি দেখছি আর অবাক লাগছে। তো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই মারু এবং অনুপমকে নিয়ে। মারু এবং অনুপমকে নিয়ে আমি সেইভাবে এই প্রেগনেন্সি চলাকালীন ভিডিও করিনি বললেই চলে। কন্টেন্ট ছিল না এমনটা কিন্তু নয়, কিন্তু ইচ্ছাকৃত ভিডিও করিনি যে আমার একটা বলা কথায় যদি ওর একটু আঘাত লাগে বা একটু যদি কষ্ট পায়। যদিও বা এরা ইচ্ছাকৃত সেই সমস্ত জিনিসগুলো করতো যাতে করে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারি, তারপরেও ওর দিক থেকে পুরোপুরি সরে এসেছিলাম যে না, যতদিন না অন্তত ভালোভাবে বাচ্চাটা হচ্ছে ওকে নিয়ে নাই বা ভিডিও করলাম, দুটোর জায়গায় একটা ভিডিও দেবো, নাই বা করলাম। কিন্তু এখন যথারীতি বাচ্চাটা আমাদের মধ্যে চলে এসেছে, সুস্থ আছে, তো এখন যেই জিনিসগুলো অবশ্যই বলার সেগুলো তো বলতেই পারি, তাই না? যেটা আমার খুব খারাপ লেগেছে, ডে 1 থেকে বাচ্চাটাকে যখন থেকে বাচ্চাটাকে ওই ওটি রুমের পর থেকে দেখিয়েছে, তখন থেকে কিন্তু কন্টিনিউ আমি দেখেছি ভিডিওর মধ্যে বাচ্চাটার ওপর ক্যামেরা ফেলা হয়। কেন? একটা সদ্যজাত বাচ্চা প্রথম একটা দিন অল্প একটু টাইমের জন্য 1-2 সেকেন্ডের জন্য দেখিয়ে দিল, এনাফ। তারপর কি নিজেরা আগে যেমন ভিডিও করতো তেমন কি করতে পারে না? প্রতিদিনের ভিডিওতে দেখছি প্রায় 9 করেও 4 থেকে 5 বার বাচ্চাটাকে দেখানো হচ্ছে। এইবার বাচ্চাটাকে দেখানো মানে কি, এই যে ক্যামেরাটা তার উপর ফোকাস পড়ছে এবং সেই ফোকাসের ফলে বাচ্চাটার কিন্তু একটা এফেক্ট পড়ছে। হ্যাঁ, এটা অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না, অনেকে আবার এটাও বলবে যে এখনকার প্রত্যেকেই তো এরকমটা করে। যেমন এই কিছুদিন আগে তোমরা জানবে পিয়স্মিতা ও দোলার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে, তাই তো? তো মেয়েটা কদিন হলো পৃথিবীতে এসেছে, অথচ মেয়েটার একটা এফবিতে আইডি ক্রিয়েট করা হয়ে গেছে এবং 5200 ফলোয়ার্সও হয়ে গেছে। মানে বাচ্চাটা আসার পর তার আধার কার্ড বলো, তার নাম বলো, তার যাবতীয় যে সমস্ত জিনিসগুলো আগে ঠিক করতে হয় বাবা মা হিসাবে, সেগুলো এখনো পর্যন্ত হয়তো ঠিকঠাক করা হয়নি, অথচ তার নামের একটা আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। মানে কি, বাবা মায়েরা এই বাচ্চাগুলোকে এখন এক একটা হাতিয়ার করে নিজস্ব ভিউজ আর্ন করবার জন্য। তারা একবারও ভাবে না যে জন্ম হওয়াকালীন যেই বাচ্চাটাকে ক্যামেরার সাথে এতটা সুন্দরভাবে ওতপ্রোতভাবে যুক্ত করে দেব, সেই বাচ্চাটা বড় হওয়ার পর সে এই ফোনটাকে কতটা আপন বলে মনে করবে, কতটা প্রিয় বলে মনে করবে, এবং সেই ফোনটা থেকে হয়তো সে নিজেকে ওই 2 মিনিটের জন্য দূরে রাখতে পারবে না। এটা কি একজন গার্জেন হিসাবে ঠিক কাজ করছে? সেরকমই দেখছি এই মারুকেও প্রত্যেকটা ভিডিওতে বাচ্চাটাকে এত কাছ থেকে দেখাচ্ছে। ওরা ফেস রিভিল করেনি, কিন্তু অলরেডি ফেস রিভিল কিন্তু হয়ে গেছে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় ভিডিওতে। তবুও কিন্তু আমি ভিডিওতে ওই জায়গাটা স্ক্রিনশট নিয়ে দিইনি যে না থাক, দেবো না, কিন্তু যারা দেখার তারা কিন্তু দেখে নিয়েছে। যথারীতি মারুর ভিডিওতে দেখলাম মারুদের কালকে আসার কথা ছিল, কালকের ভিডিওটা নিয়ে বলছি, কিন্তু মারুর বেবির একটু শরীরটা অসুস্থ, হালকা জন্ডিস ধরা পড়েছে, সেই কারণে হসপিটাল থেকে একদিন এক্সট্রা রাখার জন্য বলেছে। তো ওরা বলল যে বাচ্চার জন্যই তো এখানে আমাদের আসা, তার সুস্থটা মেন, তো সে যদি সুস্থ পুরোপুরি হয়ে যায় একদিন থাকলে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। এই যে একটা গার্জেন হিসেবে কথা বললো যে না আমাদের থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক তেমনটাই হয়তো ওদের বোঝা উচিত যে এই বাচ্চাটা ইনকামের কোনো হাতিয়ার কিন্তু নয়। এই বাচ্চাটা ওদের একটা বিশাল ভগবানের দেওয়া দামি সম্পদ, সেটাকে যতটা পারবে আঁকলে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু এরা দেখছি প্রতিনিয়ত বাচ্চাটাকে কন্টেন্ট করছে, ক্যামেরা মোটামুটি প্রতি ভিডিওতে 4-5 বার করে ক্যামেরার ফোকাস কিন্তু হচ্ছে। এই যে দেখলাম তাকে হসপিটাল থেকে নিয়ে আসা হলো এবং নিয়ে আসার আগে
মারুকে তার বর খাইয়ে দিচ্ছিল। এই খাইয়ে দেওয়া নিয়েও অনেক কথা এই দালাল টালাল এরা সব বলছে। তো আমার কথা হলো, মা হওয়াটা একটা মেয়ের কাছে এমন একটা স্পেশাল সময়, সেই সময় কিন্তু সে একটুখানি আদর ভালোবাসা চায়, সেটা স্বামীর কাছ থেকেই হোক, সেটা পরিবারের কাছ থেকেই হোক, আর মা বাবার কাছ থেকেই হোক। তো স্বামী যদি একটু খাইয়ে দিয়েছে তাতে প্রবলেমটা কোথায়? কারণ যে কথাটা বলছে সেও কিন্তু নিজের মুখে কিছুদিন আগে বলেছিল তার বর নাকি ভাত দুজনে যখন খেতে বসে প্রথম ভাতটা একে অপরকে খাইয়ে দেয়। তাহলে সে এই বয়সে এসেও প্রতিদিন ডেলি রুটিন মেনটেন করে প্রথম ভাতটা একে অপরকে খাইয়ে দেয়। আর মারুর এরকম একটা স্পেশাল দিনে একটু তো আদর স্বামীর কাছ থেকে পেতেই পারে। এটাতে অসুবিধা কোথায়? এটাতে প্রবলেমটা কোথায়? মারু কি নিজের হাতে খেতে পারবে না? সেটা তো নয়, অবশ্যই নিজের হাতে খেতে পারবে, কারণ প্রত্যেকটা মেয়েই এখানে মা হয়েছে, মানে যাদের বিয়ে হয়েছে, তাই তো তারা খুব ভালো করেই জানে। কিন্তু খুব কষ্ট হয় একটা মেয়ের মা হওয়ার পর। মেন যে কষ্টটা হয় হাঁটা চলা এবং ওই শোয়ার পর ওটাটা সব থেকে মারাত্মক কষ্ট। কিন্তু খাওয়া, তারপর তোমার বাথরুম যাওয়াটাও একটু কষ্টকর থাকে, বাট খাওয়াটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই থাকে, প্রবলেম হয় না নিজে হাতে খেতে গেলে, কারণ ওই যে উঁচু একটা জিনিস দিলেই কিন্তু খাওয়া যায়। কিন্তু মারু সেখানে স্বামীর ভালোবাসাটা একটু নিয়েছে, খাইয়ে দিয়েছে, তাতে অসুবিধাটা কোথায়? মানে নিজে করলে সেটা ঠিক আছে, বাট মারু করলেই সেটাতেই দোষ। তার আগেও কিন্তু মারুর শ্বশুরবাড়ি থেকে রূপোর একটা গিফট দিয়েছে, তাই নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে। আমার কাছে কথা হলো, যার যেমন সামর্থ্য সে তেমন দিয়েছে। সোনা দিয়ে মুখ দেখলেই যে ভালো আর রূপো দিয়ে মুখ দেখলে যে খারাপ, এটা তো প্রমাণ হয় না। প্রমাণ সেখানেই হয় যেখানে সোনার উপর নয়। তুমি তোমার সেই ছোট্ট নাতিটাকে কতটা গুরুত্ব দিচ্ছ, কতটা সময় দিচ্ছ, তুমি ঠাম্মি, তোমার ঠাম্মির দায়িত্ব পালন করছো কিনা, তুমি দাদুর দায়িত্ব কর্তব্য পালন করছো কিনা। এবং সেই দায়িত্ব কর্তব্যের মধ্যে আমার মনে হয় না সোনা রূপো জামা কাপড় দিয়ে বিচার করা যায়। বিচার করতে হবে কি, যে এই যে মারু এখন এই মুহূর্তে তার মায়ের বাড়ি, ঠিক আছে, মায়ের বাড়ি মাঝে মধ্যে দেখতে যাবে, শাশুড়ি মাকে প্রয়োজন নেই। বাট যখন 4 মাস হোক 6 মাস পর হোক, যখন মারু নিজের বাড়ি যাবে, তখন শাশুড়ি মা ঠিক কতটা তাকে হেল্প করছে, ছোট্ট বাচ্চাটিকে কতটুকুনি নিয়ে মারুকে সাহায্য করছে, বা মারুর কোনো প্রবলেম হলে সেই প্রবলেমে শাশুড়ি মাকে সাথে পাচ্ছে কিনা, এই থেকেই কিন্তু বোঝা যায় যে একটা মানে শাশুড়িমাই বলো, একটা ঠাম্মি বলো, তার নাতিকে বা তার বৌমাকে ঠিক কতটা ভালোবাসে। সোনা রূপো হিরে মণি মুক্তা এগুলো দিয়ে কি সত্যি বিচার করা যায়? যার যেমন সামর্থ্য সে তেমনটা দিয়েছে। হতেই পারে যে এর আগে তার বড় ছেলের ঘরে যে নাতি নাতনিরা আছে তাদেরকে সোনা দেয়নি, তাই এক্ষেত্রে যদি মারুর ছেলেকে সোনা দেয়, হতে পারে বিশাল কিছু প্রবলেম তৈরি হতে পারে। হয়তো আগে সামর্থ্য ছিল না, এখন হয়তো সামর্থ্য হয়েছে, কিন্তু তারপরেও দিতে পারবে না। কারণ এটা তো আমরা প্রত্যেকেই জানি, মারু শাশুড়ি কিন্তু একটু তার বড় ছেলের যেই সমস্ত ছেলেপিলেরা আছে তাদেরকে একটু কিন্তু গুরুত্ব দেয়। কারণ যেই দিন রাত্রির বেলা শুধুমাত্র নাতিটার কান্নার জন্য মারুকে ওই অবস্থায় রেখে চলে গিয়েছিল, সেদিনকেই বুঝে গিয়েছিলাম যে মারুর থেকেও কিন্তু বেশি টান ওই বাড়িটার মানে ওই বাচ্চাগুলোর প্রতি আছে। না, বাচ্চাগুলোর প্রতি টান আছে এটা খারাপ নয়, কিন্তু তার বোঝা উচিত ছিল যার কাছে সে এসেছে তার কন্ডিশনটা কি, তার কাছে থাকাটা তার কতটা প্রয়োজন। কারণ সেই বাচ্চাটাকে বোঝানো যাবে, ভোলানো যাবে, কারণ কি তার বাবা মা তার পাশে আছে, কিন্তু মারুর পাশে তখন কেউ ছিল না। তার শাশুড়ি মায়ের থাকাটা তখন অত্যন্ত প্রয়োজন ছিল। তখন যেই কথাগুলো বলেছিল সেগুলো কিন্তু মেনে নেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে সোনার উপর দিয়ে যে বা যারা বিচার করছে, আমার মনে হয় তাদের মানসিকতা খুবই ছোট। যার যেমন সামর্থ্য সে তেমনটা দেবে, তাই না? এবার চলে আসি মারু ওই যে তোমার যেই সমস্ত নার্স দিদিরা ওখানে ছিল, একজন নার্স দিদি এসে বলছিলেন যে তোমার খুব ভাগ্য ভালো, আজকে 8 জনের বেবি হয়েছে, 7 জন মেয়ে আর তোমারটা ছেলে। হ্যাঁ, ওখানে অনুপম কিছু বলেনি বা মারু কিছু বলেনি, কিন্তু ওই নার্স দিদিটা যেই কথাটাকে বলছিল সেটাকে কিন্তু ওরা বেশ আনন্দ পাচ্ছিল ওই কথাটা শুনে, যে নিজেদেরকে একটা লাকি মনে করছিল যে আমাদের ছেলে হয়েছে। আমার মনে হয় এখনকার দিনে দাঁড়িয়ে ছেলে মেয়ের বিভেদ করাটা একদমই কিন্তু উচিত না। বলতে গেলে বলা চলে মারু যে মা হলো, যার দ্বারা মারু মা হলো, সেও কিন্তু একজন মেয়ে, মানে ডক্টর, উনিও কিন্তু একজন মেয়ে। তো যেহেতু ভিডিওটা জানে অনুপম যে আমি সোশ্যাল মিডিয়ায় তো ভিডিওটা দেব, অনেক মানুষ দেখবে এবং ওদের অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু কন্যা সন্তানের মা। তো ওদের হয়তো ওই সময়টায় এরকম কিছু বলা উচিত ছিল যে না, ছেলে মেয়ে তো সবাই সমান,
তো আমার তো মেয়েও খুব পছন্দ ছিল, মানে এরকম জাতীয় কিছু কথা বললে হয়তো পারতো, কিন্তু না, ওরা ওই কথাটাতে আনন্দ নিয়ে আরও কিন্তু রিপিটেডলি ওই কথাটাকে বারবার কিন্তু বলছিল, যেটা প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছে এবং ওকে কিন্তু কমেন্টসও করেছে। তারপর যথারীতি তাদের গাড়ি চলে এলো এবং খুব সুন্দরভাবে দেখেছো যে এর আগেও একটা কথা যে আমরা শুনেছিলাম বা তোমাদের সামনে বলেছিলাম যে যখন মারুর সাথে মারুর বাবা মার কোনো সম্পর্ক ছিল না, এটা সবাইকে বলা হচ্ছিল, কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা জানার কিন্তু জানতাম, ভিডিওতেও অনেকবার প্রমাণও দিয়েছিলাম ওর ভিডিও থেকেই। তো কি সুন্দর বাড়ির ভিডিও ক্লিপটা এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছে এবং যথারীতি গাড়িটা করে মারুর মা এবং বাবা এবং মানে অনুপম এবং তোমার ওই বাচ্চা ছেলেটা কি নাম, রাজ না বিট্টু, রাজ যত সম্ভব, তো ওরা বাইকে আসবে, যেহেতু অনুপম আগেই বাইকে গিয়েছিল, ঠিক আছে। কিন্তু তারপরেও আমার মনে হলো যে যখন মারু আসছিল, ঠিক আছে ও নাইটি পরেছে, এই সময় তো ওর টাইট জামা কখনোই পরা পসিবল না আর পরাটা উচিতও না, কিন্তু যখন বাড়ি থেকে মা বা বাবা আসছিল তখন যদি বলে দিত যে একটা ওড়না অন্তত নিতে, তাহলে হয়তো ভালো লাগতো, আর যদি মানে নাইটিটার ভিতরে একটা ছায়া পড়তো তাহলে কিন্তু হয়তো জিনিসটা বেটার লাগতো। দেখো আমরাও মা হয়েছি, আমরাও ওই দিনটাই হসপিটাল থেকে বাড়িতে এসেছি, আমরা যেরকমটা করেছি সেরকমটাই বলছি, আর মানে আমরা বা আমি যেটা করেছি মানি ওকে সেটা করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে। তোমরা যখন মারু গাড়ি থেকে বাড়িতে নামলো, অনেকটা দূর থেকে যখন ক্যামেরাটা ফোকাস হচ্ছিল তখন কিন্তু মারুকে দেখতে অনেকটাই দৃষ্টিকটু লাগছিল, তো সেই কারণে বলা। এমনিতেই ওর এই মুহূর্তে শরীরটা একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেবা শুশ্রূষা পেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে, কিন্তু একটা ওড়না নিলে আমার মনে হয় না এতটাও খারাপ লাগতো। যাই হোক, নেয়নি, কখনোই তো সেইভাবে গুরুত্ব দেয়নি এই বিষয়গুলোতে, বরঞ্চ ভিউয়ার্সরা যখন ওর ওই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে বলেছে ওগুলোকে কিন্তু ওরা অন্য আকারে ভিউয়ারদের সামনে তুলে ধরেছে যে এটা ওটা সেটা। এই যে বাচ্চাটার শরীর অসুস্থতা বা ও বলল যে হ্যাঁ হসপিটালে থাকতে তো বেশ ভালোই লাগছিল, আসলে আমার সিরিয়াস কন্ডিশন হয়ে গিয়েছিল, কারণ অন্যান্য পেশেন্টদের এই যে খাওয়া দাওয়া নিয়ে অনেকে অনেক রকম অনেক কিছু বলেছে। সত্যি কথা বলতে দেখো, আমি যদি আমার অভিজ্ঞতা শেয়ার করি, আমি যেখানে হয়েছিলাম সমস্তটা খেতে দিয়েছিল, তোমরা হয়তো বিশ্বাস করবে না, বড় বড় মিষ্টি থেকে আরম্ভ করে মাছ মাংস, তোমার চাটনি, নানান রকম সবজি, এমনকি তোমার স্যান্ডউইচ, দুধ সাবু, ফল, পেয়ারা, মানে যখন যেমন সমস্তটা কিন্তু খেতে দিত। অনেকেই বলবে বাবা মিষ্টি দিয়েছে, হ্যাঁ সিজারের পরের দিন তারপরের দিন কিন্তু এরকম প্রতিদিন মিষ্টি একটা করে, আর অনেক খাবার দাবার দিত, অনেক, মানে খেয়ে শেষ করা যেত না। যেমন খাবার দাবার দিত তেমন কিন্তু তার সাথে ওষুধও খেতাম। এবার স্বাভাবিকভাবেই বাড়ির যেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষেরা থাকতেন ওনারা দেখে অবাক হতো, বলতো যে এই সমস্ত জিনিসগুলো তো খাওয়া যায় না। হ্যাঁ খাওয়া যায় না, কিন্তু যুগ যত পাল্টাচ্ছে তত কিন্তু মানুষের এই চিন্তা ভাবনা, খাওয়া, সমস্ত ধ্যান ধারণা কিন্তু পাল্টে যাচ্ছে। যেমন ঠিক আগে একটা মহিলা মা হলে এত কিন্তু ওষুধ তাকে দেওয়া হতো না, তাই ওই কালো জিরে বাটা, তারপর তোমার আরও যেই সমস্ত কিছু জিনিস আছে, ঘি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খেতে বলা হতো। কিন্তু যতদিন হসপিটালে থাকা ততদিন ওনারা যা যা দিয়েছে সমস্তটাই খেয়েছি, ওনারা নিজেরা হাতে করে দিয়েছে, না খেলে বরঞ্চ বকতো যে এই যে তুমি খাচ্ছ তারপর তো ওষুধটা খাবে, কোনো কিছু হবে না, খাও। সত্যি কোনো কিছু হয়নি। তারপর কিন্তু যখন বাড়িতে আসি সমস্ত নিয়ম রুটিন সমস্ত কিছু খাওয়া দাওয়া চেঞ্জ, কারণ বাড়িতে যখন আসা হয় তখন কিন্তু ওষুধের পরিমাণটাও কমিয়ে দেওয়া হয় এবং তখন কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা থাকে তাদের নিয়ম অনুসারেই কিন্তু চলতে হয়। কিন্তু মারুর একটা কথা যে ডক্টর বলেছে যে যেমনই বলুক, 5টা লোক যে যেমনই বলুক, আমরা বলছি সমস্ত কিছু খেতে, তো তুমি সমস্ত কিছু খেতে পারো। এই যে মারুর একটা ওভার কনফিডেন্স বা কারোর কথাকে গুরুত্ব না দেওয়া, যার জন্যই কিন্তু ওর ওই ব্লাড প্রেশারটা অনেকটা হাই হয়ে গিয়েছিল। হ্যাঁ এমনিতেই ওর হেভি ওয়েট আছে, প্লাস পিসিওডির একটা প্রবলেম ছিল, এছাড়াও অনেক আলাদা আলাদা ওর প্রবলেম ছিল, যেই জন্যই তো দালাল বলেছিল না যে বাবা এত কিছু প্রবলেম আছে, তো ও এত তাড়াতাড়ি কখনোই কিন্তু প্রেগনেন্ট হতে পারে না। যখন আমরা ওই তোমার লাল কার্ড দেখে ভিডিও করেছিলাম তখন কিন্তু এই দালাল এই কথাটা বলেছিল, ওর এত প্রবলেম আছে, ও এত তাড়াতাড়ি কিন্তু মা হতে পারে না। তো যাই হোক, তারপরে তো আমরা গুড নিউজটা পেলাম। তো সেই জায়গায় ওর খাওয়া দাওয়া, মানে যেদিন ও বেবি হতে যাচ্ছে সেদিনকেও তোমরা দেখেছো, ব্রেড থেকে আরম্ভ করে ডিম টোস্ট থেকে আরম্ভ করে, মানে যতটুকুনি যা
খেলে ওর মানে মনের শান্তি যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু খেয়ে যাবে। তো এই যে অতিরিক্ত তেলের জিনিস, রিচ জিনিস না, অনেকেই দেখেছি খাওয়া নিয়ে অনেক কমেন্ট ওকে করে। দেখো এই সময় তো অবশ্যই খিদে পাবে, কারণ এতদিন অবধি ওর মধ্যে একজন ছিল, সে তার জন্য কিছু কিছু ভালো জিনিস খেতে হতো। এখন সে পৃথিবীতে এসে গেছে, কিন্তু সে তার যেহেতু বেস্ট মিল ফিট করবে, তো তাকে কিন্তু ভালো মন্দ খেতে হবে। কিন্তু হ্যাঁ, যেই সমস্ত ভিউয়ার্সরা বলে বাইরের খাবার খেও না, রিচ খাবার খেও না, তাদের কমেন্টসগুলোকে ঠিক আছে গুরুত্ব দেওয়া যায়, মান্যতা দেওয়া যায়। কিন্তু যারা খাওয়া নিয়ে অতিরিক্ত কমেন্ট করে, আমার মনে হয় এই সময়টা না বলাটাই, এরকম ধরনের কমেন্ট না করাটাই উচিত, কারণ খাওয়াটা যে যার কাছে। কিন্তু মারুর এই যে হাই ব্লাড প্রেশার, যেটা ও বারবার বলছে যে অন্যান্য যাদের সাথে হয় তাদের কন্ডিশনটা আলাদা, আমারটা আলাদা। আলাদাটা কেন হলো? হ্যাঁ, শরীরে অন্যান্য প্রবলেম আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু নিজেকেও কিন্তু ডক্টর যেটা বলে তারপরেও কিন্তু নিজেকে কিছু অন্তত মেনটেন করতে হয়, যেটা আমরা মারুর ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবেই দেখিনি। যতবার ডক্টরের চেক আপ করাতে যেত, ততবার ওই রাস্তার ধারের মোমো, চাউমিন, ডিম টোস্ট, এটা ওটা, পকোড়া, এটা ওটা কিন্তু খেতেই থাকতো। আমরা দেখেছি ঘন্টায় ঘন্টায় দাঁড়িয়ে চা খাওয়া, এগুলো সত্যি ওর উচিত হয়নি, যার জন্য কিন্তু আজকে ওর ওই প্রেশারটা এতটা বেড়ে গিয়েছিল। এটা একটা বললাম। এরপর চলে আসি, যেটা আমার সত্যিই খুব খারাপ লেগেছে এবং এতটাও সুখী মনে হয় আমার হওয়াটা উচিত না যখন একটা মেয়ে মা হয়ে যায়। এই যে নতুন দেখলাম তোমার বেস্ট মিল্ক যেহেতু ফিট করাতে পারছে না, সবারই এই প্রবলেমটা হয়, সবারই, আমারও হয়েছিল। তো সেই কারণে ডক্টর একদম, যে বেবি ডক্টর ছিলেন উনি একদম স্ট্রিক্টলিভাবে মানে তৃতীয় দিন থেকে বেবিকে কোলে দিয়ে সামনে মানে পেছনে দাঁড়িয়ে আছে, উনি বলছেন আপনি আগে ফিট করান তারপর এখান থেকে যাব, মানে এরকম ছিলেন উনি, যে বাচ্চাকে খাওয়াতেই হবে, মা হয়েছে আর এতটুকুনি কষ্ট সহ্য করতে পারবে না। তো তারপরেও অনেকের অনেক রকম প্রবলেম হতো, কিন্তু চেষ্টা করতে হবে হাত দিয়ে, মানে কি অ্যাকচুয়ালি ওর প্রবলেমটা হচ্ছে সেটা আমরা মেয়েরা প্রত্যেকেই বুঝতে পারছি। কিন্তু তার জন্য দেখলাম একটা ওরা মেশিন কিনে নিয়ে এসেছে। এই যে একটা অভ্যাস বাজে করা, প্লাস বাইরের দুধ এনে খাওয়ানো, একটা বাচ্চা যদি একটা ভালো জিনিসের স্বাদ পেয়ে যায় তাহলে একটা খারাপ জিনিস কেন খেতে যাবে? কিন্তু এই মুহূর্তে মায়ের দুধ ছাড়া আদার্স জিনিসগুলো কিন্তু সবটাই ওই বাচ্চাটার জন্য বাজে, সবটাই কিন্তু বাজে। কিন্তু এটা ভিউয়ার্সরা বোঝায় বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোঝায়, ও তো আর বুঝবে না, কারণ ওর এখন সুখটা দেখবে। কিন্তু এই মুহূর্তে সুখটা দেখতে গেলে চলবে না, কারণ ওই যে মেশিনটা কিনে এনেছে ওটা বুঝতেই পারছো ঠিক কী কারণে এনেছে, কিন্তু ওটা আনার প্রয়োজন ছিল না। 1 দিন 2 দিন 3 দিন ঠিক আস্তে আস্তে কিন্তু বাচ্চাটা শিখে যেত টেনে খেতে, কিন্তু তারপরেও ওরা ওই যে প্রবলেম হচ্ছে বলে ওরা নিয়ে চলে এসেছে কিনে। মানে এক্ষেত্রে একটা মেয়ে যখন মা হয় তাকে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু এক্সট্রা তাকে ভাবতে হয়, অনেক কিছু এক্সট্রা করতে হয় যেটা সে কখনো করেনি। এবং সেই আগে যেমন ও রিল্যাক্সে থাকতো, খেত, ঘুমাতো, এখন কি সেটা পারবে? এখন অল টাইম কিন্তু ওর ঘুমটাকে সজাগ রাখতে হবে। ওর কষ্ট হচ্ছে, ওর ঘুম পাচ্ছে, তারপরেও কিন্তু বেবির জন্য ওকে রাত্রি জাগতে হবে, আর এটার নামই তো মা। কিন্তু তারপরেও দেখলাম যে ওই মেশিন কিনে এনেছে, বলছে যে প্রবলেম হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, বাইরের দুধ কিনে আনবে। তো এগুলো কিন্তু একদমই ঠিক না। মানে 6 মাস অবধি অন্তত মায়ের দুধই সব থেকে বেস্ট, যেটা কিনা আমিও করেছিলাম। 6 মাস পর জল পর্যন্ত দিইনি, তারপর দিয়েছি। আর আমার মনে হয় বেশিরভাগ মায়েরাই এটা করে এবং ডক্টরও কিন্তু এটাই সাজেস্ট করেন। ওই যে বললাম আমি যেখানে হয়েছি না, মানে যিনি বেবি ডক্টর ছিলেন উনি এতটা স্ট্রিক্ট ছিলেন, যে সমস্ত মায়েরা পারছিলেন না ওনাদেরকে মানে পারলে নিজেই হয়তো এরকমভাবে ধরে খাইয়ে দেয়, মানে পুরোপুরি, যে আমি এখানে দাঁড়াচ্ছি পেছন ঘুরে আপনাদেরকে কিন্তু আমি দেখবার একটা ওই টাইমটা হতো। নার্স দিদিরা যারা কোলে নিয়ে থাকতো প্রত্যেকে ওই বাচ্চাগুলোকে মায়েদের কোলে দিয়ে দিত, বলতো যে এই সময় কিন্তু এবার রাউন্ডে আসবে স্যার, তোমরা কিন্তু বাচ্চাগুলোকে নাও এবং তোমরা কিন্তু বেস্ট ফিট করাতে আরম্ভ করে দাও। মানে একটা ভয় লাগতো। কিন্তু এখনকার যুগে দেখছি সবটাই যেন কীরকম একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মানে নিজস্ব ফিলিংসকে, নিজস্ব চাহিদাকে গুরুত্ব দিতে গিয়ে বাচ্চাদের সাথে কেন জানি না একটু অন্যায় কাজ করে ফেলছে। যাই হোক, এটা সাবধান করলাম যে এরকমটা করা উচিত নয়। বাচ্চাটা একবার যখন অভ্যস্ত হয়ে যাবে তোলা দুধে বা এই ধরনের মেশিনে, তখন কিন্তু আর ও টেনে না কষ্ট করতে চাইবে না। সুখটা যদি আমি একদিন থেকেই পেয়ে যাই, আমি দ্বিতীয় দিন থেকে কেন কষ্ট করতে যাব? এবং এই যে অল টাইম, মানে বেশিরভাগ টাইম বিছানাতে শোয়াচ্ছে সেটাও ক্যামেরাবন্দি, দোল্লায় শোয়াচ্ছে সেটাকেও ক্যামেরাবন্দি, বাচ্চাটাকে এইভাবে কোলে নিয়ে আছে সেটাও ক্যামেরাবন্দি। মানে এখনো পর্যন্ত বাচ্চার বয়স 5 দিন বা 10 দিন হলো না, তার আগেই এত ক্যামেরাবন্দি। মানে ক্যামেরার যে একটা বাজে এফেক্ট সেটা কিন্তু বাচ্চাটার মধ্যে পড়ছে। এটা আমি জানি না একজন আশাকর্মী হিসাবে মারুর মা মানে মধু আন্টি এটাকে কি করে অ্যালাউ করছে। ওনার তো এই বিষয়গুলোতে জানা উচিত, কিন্তু না,
উনি এইগুলোকে অ্যালাউ করছেন, ওই যে সবটাই ভিউজের খেলা। কারণ এখন অন্যান্য ক্রিয়েটারদের তুলনায় মারু কিন্তু একদম হাই লেভেলে আছে, মানে মারুর সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ কিন্তু অনেক আপ হচ্ছে, যেহেতু একটা হট এই সময় চলছে ওর ভিডিওর মধ্যে দিয়ে। কিন্তু অন্যান্য যে সমস্ত ব্লগাররা আছে তারা ধামাকা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেও কিন্তু ভিউজটা টানতে পারছে না। তবে এটা অবশ্যই আশা রাখবো যে এরপর থেকে হয়তো ক্যামেরা কম করবে, কারণ ওই যে বললাম দোলার, মানে এখনও পর্যন্ত বাচ্চাটার আধার কার্ড হলো না, যেই সমস্ত নাম ঠিক করা, মানে বাড়ির যে সমস্ত নিয়ম কানুন 1 মাস 15 দিনের যে নিয়ম সেইগুলোও হয়তো কমপ্লিট হলো না। বাচ্চাটার একটা এফবিতে আইডি পেজ খোলা হয়ে গেছে, 5200 ফলোয়ার্সও হয়ে গেছে, মানে বাচ্চাটা হতে না হতে তারা তাকে দিয়ে ইনকাম করাতে বসে পড়েছে। তো যাই হোক, অবাক লাগে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। চেষ্টা করছি আরও একটা ভিডিও নিয়ে আসার। তো চলো টাটা।